নির্বাচন মানেই তো একটা অন্যরকম উত্তেজনা, তাই না? আর এই খেলায় কখন যে কি হয় তা আগে থেকে বলা মুশকিল। অনেক সময় দেখা যায় সবচেয়ে বড় আর জনপ্রিয় নেতারাও অপ্রত্যাশিতভাবে হেরে যান। আজকের এই বিশ্লেষণে আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এমনই কিছু চমকে দেওয়া ফলাফল দেখব, যেখানে অনেক হেভিওয়েট প্রার্থীকেই কিন্তু পরাজয় মেনে নিতে হয়েছিল। হ্যাঁ, এই নির্বাচনটা বেশ কয়েকটি বড় অঘটনের সাক্ষী ছিল। আর এই ঘটনাগুলো রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। বিভিন্ন দলের এমন সব প্রভাবশালী নেতাদের পতন হয়, যাদের জয়কে অনেকেই প্রায় নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন। চলুন সেই সব অঘটনের একটু গভীরে যাই। তো মূল প্রশ্নটা হলো, ঠিক কোন কোন হেভিওয়েট প্রার্থী হেরেছিলেন, আর তাদের হারের ব্যবধানটাই বা কত ছিল? এই সংখ্যাগুলো দেখলেই আমরা বুঝতে পারব যে লড়াইটা কতটা কঠিন ছিল আর ভোটারদের রায় কতটা নির্ণায়ক ছিল। আচ্ছা, প্রথমেই আমরা জামায়াতে ইসলামীর দিকে একটু নজর দেব। এই নির্বাচনে দলটার ৩ জন শীর্ষ নেতা কিন্তু বেশ অপ্রত্যাশিতভাবেই হেরে যান। আর এটা ছিল দলটির জন্য এক কথায় একটা বড় ধাক্কা। আমাদের এই তালিকার প্রথম নামটাই বেশ চমকপ্রদ, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল, একজন সাবেক সংসদ সদস্য। তো বুঝতেই পারছেন, তার পরাজয়টা ছিল এক সত্যিকারের রাজনৈতিক অঘটন। আর লড়াইটা ছিল অবিশ্বাস্য রকমের হাড্ডাহাড্ডি। দেখুন, বিএনপির বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলী আসগর পেয়েছিলেন ১,৪৭,৬৫৮ ভোট, আর ঠিক তার পেছনেই মিয়া গোলাম পরোয়ার পেয়েছিলেন ১,৪৪,৯৫৬ ভোট। মানে একদম শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনা। ব্যবধানটা ছিল মাত্র ১,০০০ ভোটের। ভাবা যায়, এত বড় একজন নেতার এত অল্প ব্যবধানে হেরে যাওয়াটা সত্যি অবাক করার মতো। আর এটা আমাদের দেখিয়ে দেয় যে নির্বাচনে প্রত্যেকটা ভোট কতটা মূল্যবান। কিন্তু গল্পটা এখানেই শেষ না। জামায়াতের আরেকজন হেভিওয়েট নেতা, দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদও কক্সবাজার ২ আসনে হেরে যান। তবে এখানকার ফলাফলটা কিন্তু আগেরটার মতো ছিল না। এখানে বিএনপি প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ জয়ী হন ১,২৫,৬৬২ ভোট পেয়ে, আর হামিদুর রহমান আজাদ পান ৮৯,৬৩৪ ভোট। ব্যবধানটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, ব্যবধানটা প্রায় ২৮,০০০ ভোটের। তার মানে এই হারটা কোনো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল ছিল না, বরং এটা ছিল ভোটারদের একটা স্পষ্ট রায় এবং জামায়াতের জন্য আরও একটা বড় আঘাত। এই তালিকার তৃতীয় নামটি হলেন শিশির মনির। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল এবং একজন বেশ পরিচিত আইনজীবী। তিনি সুনামগঞ্জ ২ আসন থেকে লড়েছিলেন। আর সুনামগঞ্জের ২ আসনেও আমরা কিন্তু একই ধারার পুনরাবৃত্তি দেখতে পাই। বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী ৭৪,২৮৯ ভোট পেয়ে জয়ী হন, আর শিশির মনির পান মাত্র ৪২,৪৬৭ ভোট। এখানে ব্যবধানটা আরও বড়, প্রায় ৩৯,০০০ ভোট। এই ৩টা ফলাফলকে যদি আমরা একসাথে দেখি, তাহলে একটা প্যাটার্ন কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। জামায়াতের শীর্ষ নেতারা বিএনপির প্রার্থীদের কাছে বেশ বড় ব্যবধানেই পরাজিত হয়েছেন। কিন্তু রাজনীতিতে সব সময় একটা কিন্তু থাকে। গল্পটা এখানেই শেষ নয়। সব আসনেই যে জামায়াত হেরেছে, ব্যাপারটা মোটেও তেমন ছিল না। চলুন দেখি কিভাবে পাশা একদম উল্টে গেল। ঠিকই ধরেছেন, এমন একটা আসনও ছিল যেখানে ফলাফল ছিল একেবারে উল্টো। সেখানে বিএনপিরই একজন হেভিওয়েট প্রার্থীকে জামায়াতের প্রার্থীর কাছে হারতে হয়েছে। আমরা কথা বলছি চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন নিয়ে। এখানে বিজয়ী হন জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, আর পরাজিত হন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ। এটা ছিল এই নির্বাচনের অন্যতম বড় একটা অঘটন। এখানকার ভোটের সংখ্যাগুলো একবার দেখুন, সত্যি অবিশ্বাস্য। নুরুল ইসলাম বুলবুল পেয়েছিলেন প্রায় ১,৯০,০০০ ভোট, অন্যদিকে হারুনুর রশিদ পান প্রায় ১,২৭,০০০ ভোট। ব্যবধানটা ছিল ৬২,০০০-এরও বেশি। এই বিশাল ব্যবধানের জয়টা আসলে এটাই প্রমাণ করে যে ভোটারদের রায় কতটা শক্তিশালী হতে পারে। আর কোনো হেভিওয়েট প্রার্থী আসলে ভোটের মাঠে অপরাজেয় নন। এই যে এত সব নির্বাচনী অঘটন, এগুলো কিন্তু কেবল বিএনপি বা জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আরও কয়েকটি দলের আলোচিত প্রার্থীদেরও কিন্তু এই নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে। যেমন ধরুন, পঞ্চগড় ১ আসনে এনসিপির সার্জিস আলম প্রায় ৮,০০০ ভোটের ব্যবধানে হেরে যান। আবার বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের সুপরিচিত প্রার্থী ফয়জুল করিমও পরাজিত হন। সুতরাং এটা বেশ পরিষ্কার যে ভোটারদের রায় বেশ কয়েকটি দলের হিসাব নিকাশই একদম ওলটপালট করে দিয়েছিল। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা আসলে কি বুঝলাম? এই নির্বাচনের ফলাফলগুলো আমাদের দেশের রাজনীতি আর ভোটারদের মানসিকতা সম্পর্কে ঠিক কী বার্তা দেয়?
একবার শুধু পরাজিত হেভিওয়েটদের তালিকাটা ভাবুন। জামায়াতের ৩ জন শীর্ষ নেতা, বিএনপির একজন প্রভাবশালী সাবেক এমপি এবং এনসিপি ও ইসলামী আন্দোলনের মতো দলের আলোচিত প্রার্থীরা। এটা কি প্রমাণ করে? এটাই যে ভোটের মাঠে কোনো নেতাই আসলে নিরাপদ নন। আর সম্ভবত এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এই নির্বাচনের ফলাফল একটা চিরন্তন সত্যকেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, একটা নির্বাচনে কোনো প্রার্থী নিশ্চিতভাবে বিজয়ী নন। শেষ কথা বলেন সাধারণ ভোটাররাই। সবশেষে একটা প্রশ্নও কিন্তু থেকেই যায়, যখন হেভিওয়েট প্রার্থীদের এমন পতন ঘটে তখন এই অঘটনগুলো আসলে ভোটারদের সম্পর্কে কি বলে? এটা কি তাদের প্রত্যাশা, তাদের ক্ষোভ, নাকি তাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা? ভাবার বিষয় কিন্তু।